কলকাতা দখল করে নেব, আমাদের সামনে আমেরিকাও টিকবে না, বিষয় সম্পর্কে কী বলবেন? দেখুন, এই যারা এগুলো বলছে কয়েকজন বাংলাদেশের মনে হয় তারা প্রাক্তন সেনাপ্রধান বা প্রাক্তন কোনো সামরিক কোনো বিষয়ে তারা যুক্ত ছিলেন। এরা যে এই ধরনের কথাবার্তা বলছেন, এইগুলো হচ্ছে মৌলবাদীদের ভাষা। অন্য দেশ দখল করে নেব, টিকবে না, এই সমস্ত ভাষা তারা প্রয়োগ করছেন। আপনাকে আমি পরিষ্কার বলি, বাংলাদেশের বহু মানুষের সাথে, দরকার হলে আমার চ্যাট আমি অনলাইনে আপনাকে আমি দেখাতেও পারি, বাংলাদেশের অন্তত 15 থেকে 20 জনের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। তারা পরিষ্কার আমাকে লিখছেন যে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমরা যখন বলছি যে আপনার দেশ থেকে এরম ধরনের বার্তা কেন আসছে, সেখানকার একজন ব্যক্তি, তিনি ওখানে স্বনামধন্য আইনজীবী, তিনি আমাকে লিখছেন যে দীর্ঘকাল সেনাবাহিনীতে চাকরি করার পর এগুলোর মাথা নষ্ট, পাগল, মেন্টালিটির সমস্যা, যার কারণে একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে তার মুখে এ ধরনের কথা, যেটা কখনোই মানায় না। আর একজন আমার ছোট ভাই, সে বলছে যে এই অফিসার ঠিক বলেনি, উত্তেজনার বশবর্তী হয়ে সে কথা বলছে। এছাড়াও আরও অনেকে অনেক কিছু কমেন্টস করেছেন, কেউ কেউ মানে খুব খারাপ ভাষাও ব্যবহার করেছেন সেখানকার লোকজন, আমি সেগুলো আর বলতে চাই না। আমাদের সঙ্গে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যারা এইসব আবোল তাবোল কথা বলে যে কলকাতা দখল করে নেব, হ্যাঁ আমেরিকা টিকবে না, তাদের এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে আমি শুধু এইটুকুই বলতে চাই যে এখন তো শীতকাল, গা গরম করার জন্য এই সমস্ত কথাবার্তা বলতে খুব ভালো লাগে। বাস্তব আর কথার মধ্যে কোনো মিল নেই। কলকাতা কেন, বাংলাদেশের পেট্রাপোল বর্ডারে বনগাঁর 1 কিলোমিটারও যদি দখল করতে আসে, তাহলে ভারত সরকার যে জবাবটা দেওয়ার, সেই জবাবটা প্রকৃতপক্ষেই দিয়ে দেবে। সেগুলো আমাদের আর নতুন করে বলে কোনো লাভ নেই। যারা যারা বলেছে, ওখানে কিছু ওই হুজুর বলেছে, আর কিছু এই অসামরিক মানে এই সেনাবাহিনীর কিছু প্রাক্তন লোকজন, এরা বলেছে। এরা হচ্ছে কিছু উত্তেজনার বশবর্তী হয়ে, আর ওই মানে আমার মনে হয় যে ডেট এক্সপায়ার্ড মানে গাঁজা সেবন করলে মানুষের যেরকম মতিভ্রম হয়, আমার মনে হয় এরা কথাবার্তা বলার আগে ওই ডেট এক্সপায়ার গাঁজা ফাজা মনে হয় সেবন করেছিল, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। এসব কথার কোনো যুক্তি নেই, মিডিয়া হাইপ। ভারতবর্ষের দিকে যে আঙুল তুলে তাকাবে, যে কোনো বর্ডারের 1 কিলোমিটারের মধ্যেও যদি দখল করার চেষ্টা করে বাংলাদেশ, তার উপযুক্ত জবাব ভারত সরকার তাকে সেই মুহূর্তে সেখানেই দিয়ে দেবে। বাংলাদেশ কি 71-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সাহায্যের কথা ভুলে গেছে? হয়তো হতে পারে ভুলে গেছে, কেউ কেউ মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা এখন সেখানে ব্রাত্য। যে দেশ, শুনুন একটা কথা মনে রাখতে হবে, আমি যদি আজকে আমার দেশ স্বাধীনতা পেয়েছে 1947 সালে, আমি যদি আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা ভুলে যাই, তাদের পোস্টার আমি যদি ছিঁড়ি, তাদের মূর্তি আমি যদি ভাঙি, সেখানে যদি কেউ মলমূত্র ত্যাগ করে, তাহলে আমি বলবো যে সে দেশের কখনো উপযুক্ত নাগরিক হতে পারে না। আমরা কেন, সারা বিশ্ববাসী জানে শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গবন্ধু নামে খ্যাত, তিনি তার পরিশ্রম দিয়ে বাংলাদেশকে মেন মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযোদ্ধাদের সাহায্যে বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন করেছিলেন। আগে তো ওটা পাকিস্তানের অংশ ছিল। এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি তখন বাংলাদেশকে সাহায্য করেছিলেন। যদিও শেখ মুজিবুর রহমান তাকে জীবন দিয়ে, পরবর্তীকালে তার মানে তার জীবন যারা নিয়েছিল তারা ওই জামাতের লোকজন, এবং পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়। বাংলাদেশ অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, দেখুন 1971 সালের পর বাংলাদেশ মাঝে মধ্যেই অশান্ত হয়েছে, কিন্তু এরকম ঘটনা হয়নি। এখন বর্তমানে বাংলাদেশের যে সরকার চলছে, তাদের দেশ থেকেই আওয়াজ উঠছে, তাদের দেশ থেকে শিক্ষিত সমাজের আওয়াজ উঠছে। আমি আপনাকে একাধিক ভিডিও আমি আপনাকে দেখাতে পারি। পরিষ্কার এখানে একজন ব্যক্তি, আমি তার নাম জানি না, মনে হয় তিনি কোনো একজন শিক্ষিত ব্যক্তি হবেন, তিনি পরিষ্কার বলছেন যারা মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যায়, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আপনি আমার এই ভিডিওগুলো সমস্ত চালিয়ে দিতে পারেন, আমার তাতে কোনো দুঃখ নেই। তাদের দেশের লোকজন কি বলছেন না বলছেন, এটা আমাদের দেখার দরকার। আর একটা ব্যাপার হচ্ছে, সেখানকার যারা ছাত্র সমাজ, তারা আজকে কি বলছে? ছাত্র সমাজ আজকে বলছে যে
আমাদের দিয়ে যে কাজটা করানো হয়েছিল সেটা আমরা তখন বুঝতে পারিনি। আমাদের কোটা আন্দোলন অবধি ঠিক ছিল, কিন্তু সরকারকে উৎখাত করা বা দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল না। পরবর্তীকালে জোর করে এগুলো আমাদের মধ্যে নিয়ে আসা হয়, এবং কে বা কারা যারা আজকে নিয়ে এসেছিল তারা পর্দার আড়ালে থাকছে। এইগুলো তো তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য কিছু লোক মদতপুষ্ট হয়ে একজন সুশাসক শেখ হাসিনা তাকে তাড়িয়ে বাংলাদেশকে আজকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। সেখানে হিন্দুরা নিরাপদ নয়, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, মুসলমানরাও নিরাপদ নয়। সাকিবুল হাসানকে দেশে ফেরানো হলো না, বড় বড় তাদের যত প্লেয়ার, মাশরাফি মোর্তাজা তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা হলো, রাস্তার ধারে ঝুলিয়ে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এখন বলছে ভাষা পরিবর্তন করব, টাকার ছবি পরিবর্তন করব, পতাকাতেও পরিবর্তন করব এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করব। তাহলে আমি বলতে চাই, একটা দেশ তাহলে কি তারা পরাধীন ছিল আবার নতুন করে স্বাধীন হলো যে সব কিছু পরিবর্তন করার দরকার? তার দেশের নামটাও তো পরিবর্তন করে ইসলামিক বাংলাদেশ করে দিলে হয়। আমি এটা মানে সাজেস্ট করলাম আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে, কারণ গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্র বা প্রজাতন্ত্র বা জনগণ মানে জনগণের সঙ্গে থাকতে গেলে একটা সরকারের যা যা ম্যানিফেস্টো থাকা উচিত, একটা সরকারের যা যা মানে কাজকর্ম